বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ভয়েস শব্দের অর্থ কি? বাচ্য। পার্ট 2। ইতিপূর্বে কিন্তু আমরা ভয়েসের খুঁটিনাটি সংজ্ঞা এবং তোমার সমস্ত কিছু কিন্তু চিনিয়েছি। কিভাবে ভয়েস করতে হবে? ভয়েস করার জন্য কিন্তু অবশ্যই 5টা রুল মেনে চলতে হবে। দেখো যে প্রথমে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসবে নাম্বার ও পার্সন অনুযায়ী। এরপরে কিন্তু ভার্বের অল টাইম পাস্ট পার্টিসিপল বসবে এবং দেখো সাবজেক্ট পাস্ট এবং প্রিপোজিশন হিসেবে বাই বসবে। এছাড়াও কিন্তু অন্যান্য প্রিপোজিশনগুলো বসে। আমরা ধীরে ধীরে রুলের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দিব। এরপরে দেখো আবার অবজেক্টটি কিন্তু সাবজেক্ট হবে এইভাবে। এখন এই ভিডিওতে আমরা যাতে এইগুলো থেকে দেখো যে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু দশম নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। দেখো যে তোমরা কি করবে, রুল নাম্বার 1 যে এখানে কিছু কথা মনে রাখবে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি যে শর্টকাট অনেকেই আছে দেখো শর্টকাট ভিডিও, যে হ্যাঁ আমিও কিছু শর্টকাট তোমাদের টেকনিক শিখাবো, কিন্তু আগে বিস্তারিত শিখি। বিস্তারিত শেখার পর শর্টকাটগুলো তোমরা আরও ভালো বুঝতে পারবে। তবে বিস্তারিত শিখলে কোনো ক্লাসে গ্রামারে আর কোনো সমস্যা হবে না। তবে শর্টকাট দেখলে দেখা যায় সেটাও কিন্তু ওই মুখস্থই করতে হবে। তবে বিস্তারিত নিয়ম দেখার পরে শর্টকাট। আমিও কিন্তু পরীক্ষার আগে বেশ কিছু সাজেশন আকারে দিব। ধরো আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের 30টা রুল করালাম, পরীক্ষার আগে 10টা রুল একটু আবার প্র্যাকটিস করাই দিব, যে এই 10টার মধ্যে থেকে প্রতি বছরই বোর্ড কোশ্চেন আসছে, প্রতি বছরই স্কুল পরীক্ষা আসছে। তোমরা এভাবে একটু ভিডিওগুলো দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। রুল 1 দেখো, রুল 1-এ কী রয়েছে, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে যদি মে, মাইট, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড অর্থাৎ এগুলো কিন্তু মডাল ভার্ব, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, গোয়িং টু। দেখো এখানে কিন্তু এম টু, ইজ টু যেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এইগুলো থাকলে প্যাসিভ ভয়েস করার সময় তুমি কি করবে, শুধুমাত্র একটা অতিরিক্ত ভার্ব কি বসাই দেবে, বি বসাই দিবে। তাছাড়া প্যাসিভ ভয়েসের যে নিয়ম রয়েছে সেই নিয়মটাই, শুধুমাত্র এই ভার্বগুলো কিন্তু দেখো একবার থেকে দুইবার কিন্তু যদি উচ্চারণ করো একটু বুঝে বুঝে, তাইলে কিন্তু তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। কি হবে, এইগুলোর পরে বি বার বসাই দিবে। তাহলে একটু এক্সাম্পলে ক্লিয়ার করে দেখো যে কি লিখবে, উই মাস্ট ডু ইট। তাহলে এটা অ্যান্সার যদি করি তাহলে অ্যান্সারটা কি হয়, দেখো অ্যান্সারটা কি হলো, যে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেল ইট, ইটের সাথে মাস্ট অবশ্যই থাকবে। এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব থাকবে, তার সাথে অতিরিক্ত ভার্ব বি যুক্ত হবে। তাহলে ইট মাস্ট বি, ডু যে ডু থেকে ডু ডিড, ডান পাস্ট পার্টিসিপল হলো, প্রিপোজিশন বাই। এবং দেখো যে আবার কি হলো, সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল। এই সম্পর্কে কিন্তু পার্ট 1-এ আলোচনা করা আছে। তোমরা যে কোন সাবজেক্ট থাকলে কোন অবজেক্ট বসবে সেগুলো ডিটেলস আলোচনা করা রয়েছে, তোমরা একটু দেখে আসতে পারো। পরবর্তীতে দেখো হি ইজ টু হেল্প মি, হি ইজ টু হেল্প মি। তাইলে এখানে পরবর্তী অ্যান্সারটা দেখে নাও। তাহলে দেখো পরবর্তী অ্যান্সারটা কি, দেখো মি থেকে কি হলো আই, এখানে দেখো আয়ের সাথে কি হয় এম, তাহলে কিন্তু ইজ টু না হয়ে এম টু হয়ে গেল। এই যে ইজ টুর পরিবর্তে এম টু বসালাম, নাম্বার ও পার্সোনাজে বসে কিন্তু বি ভার্ব, তাহলে হেল্প থেকে হেল্পটি হবে। তাহলে আই অ্যাম টু বি হেল্পড বাই, হি থেকে হিম হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তৃতীয় এক্সাম্পলটা, দে আর গোয়িং টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ তারা কি করতে যাচ্ছে, একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হবে, এখানে দেখো প্রথমে অবজেক্টটি খুঁজে বের করবো, এ ব্যাংক, তাহলে কিন্তু এটা এ ব্যাংক। দেখো যে সি নাম্বারের অ্যান্সার তাহলে কি হলো, এ ব্যাংক, ব্যাংকের সাথে কিন্তু ইজ হবে, ইজ গোয়িং টু, এই যে অতিরিক্ত বি ভার্ব দিয়ে দিলাম, বি ওপেন্ড বাই দেম। যে আশা করি 3টি এক্সাম্পল তোমরা বুঝতে পেরেছো। রুল অনেক একটু মনে রেখো, যে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে কি হয়, অবশ্যই তো ভার্বের শেষে বি যুক্ত করতে হয়। বাকি 5টা রুলেই আমরা কি করাবো, ভয়েস করাবো। এরপর দেখো রুল 2-তে আলোচনা করেছি। দেখো অ্যাক্টিভ ভয়েসে 2টি অবজেক্ট থাকলে যে কোনো একটিকে সাবজেক্ট ধরে প্যাসিভ করতে হয়, আর যেটি অপরিবর্তিত থাকে তাহলে দেখো সেটি রিটাইনেড অবজেক্ট অথবা অক্ষুণ্ণ কর্ম বলা, কি বলা হয়, অক্ষুণ্ণ কর্ম বলা হয়। এক্ষেত্রে দেখো দ্য কাউ গিভস আস মিল্ক, তাহলে দেখো অথবা মিল্ক অথবা আস যে কোনো একটাকে তুমি কি করবে, সাবজেক্ট ধরে নিয়ে অ্যান্সার করে দিবে। দেখো দেখো অ্যান্সারটা কি হবে, আমরা এখানে দেখো যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে আজকে নিয়েছি। তাহলে দেখো এটা কিন্তু একটা প্রেজেন্ট টেন্স ছিল, তাই জন্য আমরা কি করলাম, উই আর, তারপরে দেখো গিভেন, তাহলে উই আর গিভেন। এবং কিন্তু তোমরা যে বস্তুবাচক অবজেক্টটা থাকে সেই অবজেক্টকে কোথায় দেবে, বায়ের আগে দেবে, আর সময়বাচক হলে বায়ের পরে বসাবে। সেটা আমরা একটা এক্সাম্পলে ক্লিয়ার করব। তাহলে দেখো মিল্কটা বসাই দিলাম, মিল্ক বাই দ্য কাউ। এরপর দেখো হি টিচার্স ইংলিশ, সে আমাদের কি করে, ইংরেজি শেখায়। তাহলে অবশ্যই এখানে আমরা কি দিয়ে করব, যে ইংলিশ দিয়েও করতে পারি অথবা আজ দিয়ে। দেখে ইংলিশ দিয়ে যদি করি তাহলে কিন্তু একটা ভার্ব হবে আজ, যে তখন কিন্তু ইট ইজ, ইংলিশ ইজ। আর যদি আজ দিয়ে করি তাহলে কিন্তু আর হবে। কিন্তু নাম্বার ও পার্সন অনুযায়ী কিন্তু তোমাকে একটু ভার্বগুলো বসাইতে হবে। তাইলে দেখো যে আমরা উই দিয়ে করলাম, উই এর সাথে কি হয় আর, তাহলে টিচ থেকে টট, তাহলে উই আর টট ইংলিশ বাই হিম
অর্থাৎ দেখো যে উই আর টট ইংলিশ বাই হিম, অর্থাৎ আমরা তার মাধ্যমে ইংরেজি শিখি আর সে আমাদের ইংরেজি শেখায়। অ্যাক্টিভ থেকে কিন্তু প্যাসিভ। এছাড়াও কিন্তু তোমাদের কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু উল্টা নিয়মে আসতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অর্থাৎ এই বাক্য কি আছে, প্যাসিভই আছে, তোমাকে অ্যাক্টিভই করতে বলেছে। তো এরকমও কিন্তু প্রশ্ন আসে, তখন একটু ধারাবাহিকভাবে কি হবে, আগের নিয়মেই ওই যে অবজেক্টটি সাবজেক্ট, তখন কিন্তু হিম থেকে আবার হি হবে। এবং দেখো যে তাহলে টিজ থেকে আবার টট হবে, যে হি থার্ড পারসন সিঙ্গুলার ইয়েস যুক্ত হয়, তাহলে কিন্তু টিজ আস ইংলিশ। এইভাবে কিন্তু অ্যান্সারটা করে দেবে। এখন আমরা রুল 3 করাবো। এরপর দেখো রুল 3। আচ্ছা, রুল 3 আর রুল 2 এর মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। কিন্তু দেখো রুল 2 তে কিন্তু 2টা সাবজেক্ট রয়েছে। 2টা সাবজেক্টের যেকোনো একটাকে অক্ষুণ্ণ করব বলে ধরে 2টাকে একটাকে কিন্তু করা যায়। কিন্তু এইবার এই দেখো এই নিয়মে কিন্তু এটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট। কি ধরনের অবজেক্ট? ফ্যাক্টেটিভ অবজেক্ট, অর্থাৎ একটাকে ধরে কিন্তু করা যাবে না, শুধুমাত্র ব্যক্তিবাচকটাকে ধরে আমরা করে দেব। দেখো যে কি রয়েছে, কোনো সেন্টেন্সে 2টি অবজেক্ট থাকলে একটি ফ্যাক্টেটিভ অবজেক্ট হলে তা কখনো কিন্তু সাবজেক্ট হতে পারে না। দেখো এ ফুল, এ চেয়ারম্যান, ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে এখানে কি করতে হবে, আই কল্ড হিম এ ফুল, আমরা তাকে কি বলি, বোকা বলি। দেখো হি ওয়াজ কল্ড এ ফুল বাই মি, তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টটা, ফ্যাক্টেটিভ অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হতে পারে না। তাইলে হি ওয়াজ, পাস্ট টেন্স থাকার কারণে হি ওয়াজ কল্ডই থাকবে এ ফুল বাই মি। আচ্ছা, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে কি করবো, হি থেকে নিলাম, এবং ইলেক্টেড দেখো আবার পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, উই থাকলে অবজেক্টিভ বাই আস হয়ে যায়। আশা করি তোমরা রুল 3 বুঝতে পেরেছো। রুল 2 আর 3 কিন্তু তোমরা একটু গুলিয়ে ফেলো না। দেখো ওইটাতে 2টা অবজেক্টকে সাবজেক্ট করা যায়, আর এখানে একটা ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকে, এটাকে সাবজেক্ট করা, অর্থাৎ যে কোনো একটাকেই তোমরা কি করবে, অর্থাৎ সবসময় তোমরা মনে রাখো, 2 এর জন্য একটা টিপস বলি, যে সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটা ধরবে, তাহলে কোনটা ফ্যাক্টেটিভ কোনটা করা যাবে না এটাই নিয়ে সমস্যা হবে না। তাহলে কিভাবে ধরবে, ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে দেখো হিম, আর আগেরটাতে কি ছিল, আস, এইগুলো এই সব সময় তোমরা একটু এটা দেখে নিবে। দেখো এরপরে আমরা রুল 4 করাবো। রুল 4 এ কি রয়েছে, যে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় অবশ্যই দেখো একটু গঠনটা, স্ট্রাকচারটা একটু মনে রেখো। প্রথমেই কিন্তু ইম্পারেটিভ বাক্য কি দিয়ে শুরু হয়, সবসময় ভার্ব দ্বারা শুরু হয়। আদেশ, নিষেধ, উপদেশ, দেখো যে এইগুলো দ্বারা কিন্তু ইম্পারেটিভ বাক্যটা স্টার্ট হয়। তাহলে প্রথমে কি দিবে, লেটের পরে সাবজেক্ট এবং বি ভার্ব হিসেবে সবসময় একটা ভার্ব হলো বি বসাবে। এবং দেখো বিপিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সবসময়। তাহলে এখানে দেখো প্রথমে কি রয়েছে, ডু ইট, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে অবশ্যই তুমি কি দেবে, একটা লেট বসাই দেবে। কি দিবে, লেটের পরে কিন্তু একটা কি দিবে, সাবজেক্ট দিবে। তাহলে কিন্তু আমরা অবশ্যই লিখবো লেট ইট বি, ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু ডান। আর এখানে কিন্তু দেখো যে বাই ইউটাও দিয়ে দিতে পারো, যে কি রয়েছে, সাবজেক্টটা সাইলেন্ট রয়েছে, এটাও করতে পারো এইভাবে। এরপরে দেখো স্পিক টু হিম, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটাও কি করবো, আমরা লেট দিয়ে শুরু করব। তাহলে সরাসরি লিখবে লেট হিম। দেখো এই যে লেটের পরে সাবজেক্টটা কিন্তু কি বসালাম, সাবজেক্ট কিন্তু হিম বসালাম, তারপরে বি ভার্ব। তাহলে স্পোকেন, লেট হিম স্পোকেন টু, এইভাবে অ্যান্সার করে দিলে তুমি কিন্তু মার্ক তুলতে পারবে। এরপরে দেখো যে রুল 4 আর 5 কিন্তু একই, কিন্তু শুধুমাত্র একটা পার্থক্য, নেগেটিভ। এটাও ইম্পারেটিভ বাক্য, তবে ডু নট যুক্ত থাকলে তাহলে কি করতে হবে, দেখো একই কাজ, লেটের পরে একটা নট বসাই দেবো, এরপরে সাবজেক্ট বিভার, ভার্বের পাস্ট পার্টিসিপল সবই ঠিক আছে। তুমি কি করবে, একটু গঠনটা একটু মনে রাখবে। পরবর্তীতে কিন্তু আমরা বেশ আরও কিছু রুল দেবো এবং সেগুলোর স্ট্রাকচার, গঠন এবং বেশি থেকে বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। তুমি এই এক্সাম্পল দেখার পর যার শ্রেণীতে যে গ্রামার বইটি আছে সেইখান থেকে আরও বেশি থেকে বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে, তাইলে তুমি আরও দক্ষ হবে। এবং দেখো যারা বোর্ড পরীক্ষা হয় তাদের বোর্ড কোশ্চেনগুলো দেখলে তখন আরও তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। দেখো এক্সাম্পলটা কি ছিল, যে ডু নট হেট দ্য পুয়ার, দরিদ্রদের ঘৃণা করিও না। তাহলে কিন্তু অ্যান্সারটা অবশ্যই কি বলেছি, লেটের পরে নট থাকতে হবে, লেট নট, তারপরে অবজেক্টকে দ্য পুয়ার, এই যে দ্য পুয়ারটি সাবজেক্ট হলো, লেট নট দ্য পুয়ার। এবং কিন্তু দেখো ভার্ব হিসেবে বি ভার্ব বসবে, বি হেটেড, এইভাবে কিন্তু অ্যান্সার করে আসতে হবে। আশা করি তোমরা 5টা রুল খুব ভালো মতো বুঝতে পেরেছো। যাদের একটু বুঝতে কষ্ট, রুল 1টাও দেখে আসবে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে থাকবো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।